বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার নাম লামিয়া। আসলে বন্ধুরা, আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলির একটা মেয়ে। আমার পরিবারে আসলে শুধুমাত্র আমি একমাত্র সন্তান। আমার আর কোনো ভাই নেই, আর কোনো বোন নেই। তবে আমার বাবা একটা প্রাইভেট কোম্পানিতে সে জব করত। আমরা শহরেই বড় হয়েছি, শহরেই থাকি। আমার মা বর্তমানে হাউস ওয়াইফ, আর আমার বাবা বর্তমানে তিনি কোনো জব করেন না, তিনি কোনো চাকরি আপাতত করেন না। তিনি রিটায়ার্ড করে ফেলেছেন অনেক আগেই। তবে এখন আর তিনি চাকরি বাকরি নিয়ে খুব একটা বেশি ভাবেন না। ওই তার সারা জীবনের চাকরির সঞ্চয়কৃত জমানো যেই টাকাটা আছে, সেই টাকাটা দিয়েই আমাদের সংসারটা, আমাদের ফ্যামিলিটা এখন আপাতত চলতেছে। আমাদের বাবার উপরে ডিপেন্ডেবল করা লাগে। আসলে বন্ধুরা, আমাদের আর কোনো ওয়ে নাই। আমার কোনো ভাই বা আমার কোনো বোন তেমন কেউ নেই। তাছাড়া এই এত বড় শহরে আমাদের আত্মীয় স্বজন বলতেও এখানে কেউ থাকে না। আমাদের গ্রামের বাড়িতেই সবাই থাকে। তবে বাবার চাকরির সূত্রে বাবার এই শহরে অনেক বন্ধুবান্ধব হয়েছে। বাবার অফিসের কলিগস, তার অনেক বন্ধুবান্ধব অনেকেই আছেন। তো বন্ধুরা, বাবার অফিসের এক কলিগের ছেলে, সে একজন দুবাই প্রবাসী। তার ছেলে নাকি দুবাইতে স্বর্ণের ব্যবসা করে, মানে গোল্ডের ব্যবসা করে আর কি। তো অনেক কারি টাকার বিজনেস করে সে। আমার বাবা সারা জীবন কষ্ট করেছে, সারাটা জীবন বাবা একটা প্রাইভেট কোম্পানিতে জব করেছে। কিন্তু বন্ধুরা, বাবা চেয়েছিল যে বাবা নিজে যেটা কষ্ট করেছে, বাবা চেয়েছিল আমি যেন একটু সুখে শান্তিতে থাকি স্বামীর ঘরে। আসলে কষ্ট কি জিনিস, অভাব কি জিনিস, আমার বাবা আমাকে এইটা কখনোই ছোটোবেলা থেকে বুঝতে দেন নাই। বাবার কাছে আমি যখন যত টাকা চেয়েছি, যেই জামাটা আমি পরতে চেয়েছি, শপিং মলে যাওয়ার পরে যেই ড্রেসটা আমি চেয়েছি, আমার বাবা আমাকে সেটাই কিনে দিয়েছেন। স্কুলে আমি যেই খাবারটা খেতে চেয়েছি, সবচেয়ে নামি দামি স্কুলে আমাকে পড়িয়েছেন। আসলে বন্ধুরা, আমার বাবারা ফ্যামিলিটা ছিল খুব গরিব একটা ফ্যামিলি, এবং গ্রামে। আমার বাবা চাকরির আশায় সে শহরে আসে। শহরে আসার পর একদিন মায়ের মুখে গল্প শুনেছিলাম। শহরে আসার পর বাবা একটা চাকরি করেন। চাকরি করে বাবা এই শহরেই একটা বিয়ে করেন। বিয়ে করার পর তাদের কুল আলো করে আসলাম আমি পৃথিবীতে। এরপর বাবা চাকরির সূত্রে শহরে থাকা শুরু করে মাকে নিয়ে। আমিও এই শহরেই বড় হয়েছি, শহরেই আমি জন্ম হয়েছি। কিন্তু আমার বাবা একটা প্রাইভেট কোম্পানিতে জব করত। প্রাইভেট কোম্পানিতে আসলে আপনি যতদিন চাকরি করবেন ততদিনই ভালোভাবে চলতে পারবেন। কিন্তু আপনি যখনই চাকরিটা ছেড়ে দিবেন বা রিটায়ার্ড করবেন, আপনাকে কিন্তু আর কোনো রেশন, বোনাস বা সরকারি কর্মকর্তা যেভাবে সুযোগ সুবিধা পায়, আপনি কিন্তু তার বিন্দু পরিবারও পাবেন না। তো আমার বাবার এটাই বলছিল, বাবা যদি এই চাকরিটা ছেড়ে দেয় তাহলে তখন আমার এত সব আবদার কে মেটাবে। আসলে আমি তো শহরে বড় হয়েছি, টাকার বিছানায় ঘুমিয়ে আমার অভ্যাস। আমি তো আর এখন চাইলেই আসলে পারবো না ওইভাবে থাকতে, কারণ আমার অভ্যাস হয়ে গেছে। তো বাবার অফিসের এক কলিগ, তার নাম ছিল আব্দুল সাত্তার। তার ছেলের নাম সম্ভবত শাহিন হবে। সে দুবাইতে গোল্ডের ব্যবসা করে, স্বর্ণের ব্যবসা করে। তো দুবাইতে আপনারা সবাই জানেন গোল্ডের ব্যবসা একটা শীর্ষ একটা ব্যবসা, যেটা বাংলাদেশে প্রচুর পরিমাণে চাহিদা আছে। বাংলাদেশে সে এক্সপোর্ট করে, হ্যাঁ, বিভিন্ন কান্ট্রিতে সে এক্সপোর্ট করে, বিজনেস করে আর কি। তো তার আসলে টাকা পয়সার দিক থেকে তার কোনো কিছু কমতি নেই। ছেলেও বেশ লম্বা, উঁচু, সুন্দর আছে মোটামুটি। এবং তাদের শহরে 6তলা একটা বিল্ডিংও আছে। আবার ওই বিল্ডিংয়ের সবগুলোই ভাড়া। তারা শুধুমাত্র 3তলা বাদে, তারা 3তলায় থাকে। 4তলা, 5তলা, 6তলা, 1তলা, 2তলা সবগুলোই ভাড়া। বিশাল টাকা পয়সার মালিক। তো একদিন আব্দুল সাত্তার কাকা আমাদের বাসায় আসেন, মানে বাবা যখন চাকরি করত। এসে আমাকে দেখে সে পছন্দ করে। তারপর সেদিনই সে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু আমার বাবা তখন কিছু বলে না। আমার বাবা বলেছিল, আমার মেয়েটা এখন পড়াশোনা করতেছে, সাত্তার তোমার ছেলে যদি বিয়ে করতে চায়
সমস্যা নাই, আমি তো তোমাকে আর না করতে পারি না। আমরা দুজন একসঙ্গে বন্ধু, চাকরি করেছি, সব কিছু করেছি। তাছাড়া তোমার তো এই শহরে একটা ভালো একটা নাম ডাক আছে, আমার তো অত সব নেই। তো আমার বাবা টাকার লোভেই বন্ধুরা আমাকে আসলে এই দুবাইয়ের ব্যবসার সঙ্গে আমাকে বিয়ে দিয়েছিল। কথা ছিল যে আমাকে বিয়ে করার পর সেও আমাকে দুবাই নিয়ে যাবে। কিন্তু বন্ধুরা, আমার বাবা যেই টাকার লোভে আমাকে বিয়ে দিল, বিয়ে দেওয়ার পর 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর, 2 বছর চলে গেল, সে আমাকে আসলে দুবাই নিয়ে যায় না। এমন কি হয়েছে, সে দুবাই থেকেও খুব একটা বেশি আসে না। হয়তো 3 বছর, 2 বছর পর একবার আসে, 1 মাস বা সর্বোচ্চ 2 সপ্তাহ থেকে সে আবার দুবাইতে চলে যায়। আসলে এইভাবে যেন আমার দিন কোনোভাবেই যাচ্ছিল না। বন্ধুরা, আমি একজন শিক্ষিত নারী, আমি মেডিকেল নিয়ে পড়াশোনা করেছি। আমি অনেকবার চেয়েছিলাম ডাক্তারি পড়াশোনা যেহেতু করেছি, আমি ডাক্তার হতে, আমি চাকরি করতে। কিন্তু যেহেতু এখন আমার বিয়ে হয়ে গেছে, আমার শ্বশুরবাড়ির লোকজন তারা এটা ভালো চোখে দেখে না, বা তারা আমাকে চাকরি করতে দেয় নাই মেডিকেলের। তো তারা বলে আমাদের এত টাকা আছে, তুমি আর চাকরি কেন করবে, তুমি মেডিকেল পড়াচ্ছ, হ্যাঁ থাক, ভবিষ্যতে হয়তো যদি কাজে লাগে তখন লাগবে। আমার শ্বশুর শাশুড়ি আমাকে দেয় নাই। বিয়ে করার পর আমার যে একটা ফ্রিডম ছিল, আমার একটা স্বাধীনতা ছিল, আমার সেই স্বাধীনতাটা অনেকটাই চলে গেছে আমার শ্বশুরবাড়ির দায়িত্বে। আমি এখন আমার নিজের ডিসিশন নিজে নিতে পারি না, আমি কোনো কিছু বলতে পারি না, আমি কোনো কিছু কাজ করতে পারি না, নিজের স্বাধীন মতো ঘুরতে পারি না, চলতে পারি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বন্ধুরা, আমি একটা বিবাহিত নারী এখন। আসলে প্রত্যেকটা বিবাহিত নারী চায় যে সে স্বাধীনভাবে না চলতে পারুক, কিন্তু দিন শেষে তার পাশে তার স্বামী থাকবে, তাকে আদর করবে, সোহাগ করবে, এবং স্বামীর পাশে দিন শেষে রাতে একে অপরকে জড়িয়ে ঘুমাবে। এটাই তো সবাই চায় নাকি? একটা বাচ্চা কাচ্চা হবে, মা ডাকবে, সময় চলে যাবে। কিন্তু আমার সেই স্বপ্নগুলো না স্বপ্নই রয়ে গেল, এগুলো যেন আর কোনোভাবে পূরণ হচ্ছিল না। আর এইভাবেই যত দিন যাচ্ছিল, আমার মনে তীব্র আগুন জ্বলতেছিল, আমার মনে খুব বেশি রাগ হচ্ছিল, খুব খারাপ লাগতেছিল, আমার ভেতরটা একেবারে জ্বলে পুড়ে ছারখার হয়ে যেতে লাগছিল। মনে হচ্ছিল বন্ধুরা, এই জীবন আসলে তো জীবন না। হ্যাঁ, এইটা কোনো মানুষের জীবনে পড়ে? উনি আমাকে বিয়ে করেছে, আমার বাবাকে বলেছে, সে আমার শ্বশুর বলেছিল আমাকে দুবাই নিয়ে যাবে, আমি আমার স্বামীর সঙ্গে থাকব। কিন্তু এখন শ্বশুর বাড়িতে এসে আমাকে 3 বেলা ভাত রান্না করা লাগে, আমার শ্বশুর শাশুড়ির খেদমত করা লাগে, ননদের জন্য রুটি বানানো লাগে, তাদেরকে ননদের বাচ্চা কাচ্চাকে স্কুলে এগিয়ে দিয়ে আসতে হয়। সারাদিন এই 4 দেয়ালের ভিতরে আমি বন্দি। এইটা কি মানুষের জীবনে পড়ে? যারা আমার বান্ধবী ছিল, যারা আমার সঙ্গে কলেজে পড়েছে, মেডিকেল স্টুডেন্টে যারা পড়েছে, সবাই বিয়ে করেছে। কেউ এখনও মেডিকেলের ডাক্তার, কেউ বা নার্স, কেউ বা বিয়ে করে হাউস ওয়াইফ, তাদের বাচ্চা কাচ্চা হয়েছে, তাদের স্বামীর সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, সংসার করতেছে। কিন্তু আমার ভাগ্যে, আমার কপালে যেন এর কোনো কিছুই পড়ে নাই। দিনের পর দিন আমি যেন অশান্তির আগুনে পুড়ে যাচ্ছি। আমার বাবার প্রতি খুব রাগ হচ্ছিল। বাবা তার বন্ধুর সঙ্গে আলাপ করে কেন তার ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিল। আমি একদিন বাবাকে ফোন করেছিলাম। আসলে বন্ধুরা, আমার বাবাকে ফোন করার একটা রিজন ছিল, একটা কারণ ছিল। সেই কারণটা হচ্ছে, আমার মা আসলে তার অনেক বয়স হয়ে গেছে। বয়সের সঙ্গে সঙ্গে মায়ের 2টো অপারেশন হয়েছে কিছুদিন আগে, মায়ের পেটে পাথর আছে। মা আগের মতো আসলে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না। বা আমার বাবা কিন্তু এখনও তরুণ, এখনও তরতাজা, যুবক ছেলেদের মতোই মনে হয়। আমার বাবাকে দেখলে আপনি একেবারে বিশ্বাসই করতে পারবেন না যে উনি আমার বাবা। বাবা এখনও তরুণ, কিন্তু বাবা চাকরি রিটায়ার করে ফেলেছিল, কারণ অনেক দিন হয়েছে বাবা চাকরি করে, তো এই জন্য তারা আর বাবাকে দিয়ে কাজ করাচ্ছিল না। যাই হোক, অফিস থেকে একটা বড় একটা অ্যামাউন্ট পেয়েছিল, সেইটা দিয়ে বাবা একটা বাড়িও করেছিল ঢাকায়। তো বন্ধুরা, এইভাবে আমাদের দিন যাচ্ছিল। একদিন আমার বাবা খুব রোমান্টিক হয়ে আছিল। আমি মায়ের শাড়িটা পরেছিলাম আমার বিয়ের আগে। তো
বাবা সেদিন অফিস থেকে আসছিল, এসে আমি মায়ের রুমে, মা সেদিন একটু ডাক্তারের কাছে গিয়েছিল, আমি মায়ের শাড়িটা পরে মায়ের রুমে গুছগাছ করতেছিলাম। সেদিন বাবা অফিস থেকে এসে আমাকে সে পিছন থেকে জড়িয়ে ধরেছিল। আমাকে জড়িয়ে ধরে, আমার মায়ের নাম ছিল শান্তি রহমান, মা খুব শান্ত ছিল। বাবা মা ভেবে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে আমার গালে বেশ কয়েকটা চুমু খেলো, আমার কপালে চুমু খেলো, খেয়ে আমাকে বলতেছে, শান্তি, তোমার চুলগুলো তো আজকে অনেক সুন্দর লাগতেছে, আর তোমাকেও তো আজকে অনেক চিকন লাগতেছে। বাবা এই বলে আমাকে পিছন থেকে এসে খুব শক্ত করে আমাকে জড়িয়ে ধরে আমাকে একেবারে খাটের উপর শুয়ে দিল। দিয়েই বন্ধুরা সেদিন আমাকে বেশ কিছুক্ষণ আদর করে বসলো। হঠাৎ করে আমি বলে বসলাম, বাবা তুমি এটা কী করতেছো? আমি মা না তো বাবা, আমি তোমার মেয়ে। আমি তোমার মেয়ে বাবা, এই দেখো। তখন হঠাৎ করে বাবা ঘাবড়ে যায়। তখন বাবা আমাকে বলতে শুরু করে, আরে কিরে তুই, তোর মা কোথায়, আর তুই তোর মায়ের শাড়ি পরে আছিস কেন? আমি তো আর ভাবলাম তোর মাকে। তখন আমার বাবা অনেকটা ঘাবড়ে গিয়েছিল। আমাকে যে জড়িয়ে ধরেছিল, আসলে আমি সেদিন মায়ের শাড়িটা পরেছিলাম তো বাবা চিনতে পারে নাই। বাবা মাকে মনে করে সেদিন আমাকে জড়িয়ে ধরেছিল। আর আমি ঠিক ওই দিন বুঝেছিলাম আমার বাবা কতটা রোমান্টিক, আমার বাবা আসলে কতটা পাগল মায়ের জন্য। কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে, মা বাবাকে প্রচুর পরিমাণে ভালোবাসে, কিন্তু মায়ের যেহেতু অপারেশন হয়েছে, মা চাইলেও বাবাকে আগের মতো সুখ দিতে পারে না, আগের মতো বাবাকে ওইভাবে ঠিক করে সময় দিতে পারে না। আমার মাও চায়, কিন্তু এখানে মায়ের কোনো সমস্যা নেই। কিন্তু বন্ধুরা, আমার বাবা এভাবে দিনের পর দিন, তার স্ত্রীর এই সমস্যা, তারপরও সে নিজেকে সামনে নিয়েছে। কিন্তু সে কোনো ওই আবাসিক হোটেল, কোনো জনপল্লী কিংবা কোনো ওই অন্য মেয়েদের প্রতি আছে না, টাকা দিয়ে মেয়ে পাওয়া যায়, বাবা চাইলে কিন্তু এগুলো করতে পারতো, কিন্তু বাবা সে কখনো এগুলো করে নাই। ওই দিন আমার কাছে মনে হয়েছিল যে বাবা আমাকে যেইভাবে জড়িয়ে ধরেছিল, বাহ, আমার মাকে আমার বাবা কত জুড়ে না হোক ধরে, হ্যাঁ, সে কতই না ভালোবাসে। সেদিন আমি বুঝেছিলাম যে ভালোবাসা কারে কয়। আমি ভেবেছিলাম আমার বিয়ের পর আমার স্বামীও মনে হয় আমাকে ঠিক ওইভাবেই ভালোবাসবে, আমাকে ঠিক এইভাবেই সে তার কাছে টেনে নিবে এবং জোর করে আমার কাছ থেকে সে ভালোবাসা আদায় করে নিবে। অথচ বিয়ের পরে আমার স্বামী থাকে এক দেশে আর আমি থাকি আরেক দেশে। সে আমার কাছে ঘুমাবে বড় কথা, আমাকে একটা ফোন দিয়ে জিজ্ঞাসাও করে না। আমার তো মাঝে মধ্যে মনে হয় এত বড় বিজনেসম্যান, সে মনে হয় দুবাই, সে কোনো বিয়ে করেছে। এদিকে তার বাবার সেবা যত্ন করার জন্য সে আমাকে বিয়ে করেছে, আমাকে দিয়ে বাসার সমস্ত কাজ করা, কিন্তু সে আমাকে স্ত্রীর কোনো অধিকার দেয় না। ওই বাড়িতে আসলে মাঝে মধ্যে একটু আমার সঙ্গে ঘুমায়, কিন্তু ওইভাবে আমাকে আসলে তৃপ্তি দিয়ে আদর করে না। আছে না যে একটা মানুষের প্রতি একটা মানুষের ফিলিংস জাগে ইচ্ছাকৃতভাবে, তার ভিতরে আমি কখনোই ওই ব্যাপারটা লক্ষ্য করতে পারি নাই। এইভাবে দিনের পর দিন আমি একা একা থেকে আমার ভিতরে কেমন যেন একটা অস্বস্তি ফিল হচ্ছিল। আমি বিবাহিত নারী শুধুমাত্র কাগজে কলমে, কিন্তু বাস্তবে এখনো আমি বিবাহের স্বাদ পাইনি। আমি রেগে একদিন আমি আমার বাবাকে কল করলাম। বাবা ফোনটা ধরা মাত্রই সে আমাকে বলতেছে, কিরে মা মিলি, হঠাৎ করে ফোন করলি, কি শ্বশুরবাড়িতে কি ভালো আছিস? আমি বাবাকে বললাম, বাবা তুমি আমার সঙ্গে একদমই কাজটা ঠিক করো নাই। বাবা আমাকে বলল, কেন, কি করেছি আমি? আমি বললাম, এই যে তুমি তোমার বন্ধুর ছেলে দুবাই থাকে, গোল্ডের ব্যবসা করে, হ্যাঁ কোটি কোটি টাকার মালিক, তার সঙ্গে আমাকে বিয়ে দিয়েছিলে সুখে শান্তিতে থাকার জন্য। বাবা এখন আমার কাছে মনে হচ্ছে আমি যেন একটা জেলখানার ভিতরে আছি। এইভাবে আর বেশি দিন থাকলে আমি হয়তো মরেই যাব বাবা। আমাকে আর তুমি খুঁজেই পাবে না। তোমার মেয়ে যে একজন ছিল সেটাও তুমি খুব শীঘ্রই ভুলে যাবে। বাবা আমার এমনও এক অদ্ভুত কথা শুনে বাবা বলতেছে, মিলি কি হয়েছে রে মা, একটু খুলে বলতো বিষয়টা। আমি তখন বাবাকে বললাম, বাবা
তোমাকে কে বলেছিল আমাকে এই টাকাওয়ালা ব্যবসাওয়ালা জামাইয়ের সঙ্গে আমাকে বিয়ে দিতে? বাবা, আমি বিয়ে করেছি আজকে প্রায় আমার 2 বছরের উপরে, প্রায় 3 বছরের কাছাকাছি হয়ে গেছে। এখনো পর্যন্ত আমার গর্ভে একটা সন্তান আসলো না। বিয়ের পর সে তো আমাকে একদিনও স্ত্রীর অধিকারটুকু আমাকে দিল না। স্ত্রীর মতো করে সে তো আমাকে এখনো ভালোই বাসলো না। বাবা, সে আমাকে স্ত্রীর অধিকার দিবে বড় কথা, বিদেশ থেকে একটাবার ফোন করেও আমার খোঁজ খবরও নেয় না। বাবা, আমার কাছে কেন জানি মনে হচ্ছে ওরা আমাদেরকে ঠকিয়েছে। আসলে বাবা দেখো, আমার এই বাড়িতে ভাত রান্না করা ছাড়া আর কোনো কাজই নেই এখন। কিন্তু এই জীবন তো আমি চাই না বাবা। আমি তো চেয়েছি আর 8-10টা মেয়েদের মতো স্বাভাবিক জীবনযাপন করতে। আমার স্বামী, শ্বশুর, শাশুড়ি সবার সঙ্গে সুখে থাকবো, আমার একটা সন্তান হবে। বাবা, এইভাবে আমি আর বেশি দিন থাকতে পারবো না, আমি মরেই যাব বাবা। আমার স্বামী নেই, সন্তান নেই, কোনো কিছু নেই। আমার কাছে মনে হচ্ছে আমি একটা জেলখানায় বন্দি হয়ে আছি। বাবা, তুমি আমার সঙ্গে কার সঙ্গে বিয়ে দিলে? তুমি আমার সঙ্গে টাকার বিয়ে দিয়েছো, কোনো মানুষের না। হ্যাঁ, আমি ভালো ভালো খাবার খাচ্ছি, সুখে শান্তিতে আছি, কিন্তু বাবা অনেক কথা আছে যেটা আমি তোমাকে বলতে পারবো না। একটা মেয়ের জীবনে আসলে টাকাটাই সবচেয়ে সুখ সুখ এনে দেয় না, বা টাকাটাই সবচেয়ে সুখী কোনো জিনিস না। আসলে বাবা, আমি তো এই জীবন চেয়েছিলাম না। আমি টাকা পয়সা আমি কোনো কিছুই চাই না। আমি সুখ চাই, আমি শান্তি চাই, তুমি দাও আমাকে সেটা। তখন আমার বাবা আমাকে বলতেছে, কী বলিস রে মা? হ্যাঁ, আজকে বিয়ের এতদিন হয়ে গেল আর তুই আমাকে এখন বলতেছিস এই ঘটনাগুলো? তখন আমি বাবাকে বললাম, বাবা আমি তোমার মেয়ে হই, এখন মেয়ে হয়ে আমি তোমাকে এই সমস্ত কথা কি করে বলি? আমার মনের অনেক পার্সোনাল কথা আছে, অনেক কিছু আছে যেগুলো আমি তোমার কাছে আসলে বলতে পারতেছি না। আমার এই কথাগুলো শুনে তখন আমার বাবা বলতেছে, আমি এখন আর কি করবো রে মা? এখন তো বিয়ে হয়ে গেছে, অনেক পুরনো হয়ে গেছে বিয়ে। এখন তো আমি চাইলেও আমি আর এখানে কোনো কিছু করতে পারবো না। দেখ, যেটা হয়ে গেছে হয়ে গেছে। তোর স্বামীকে একটু ফোন কর, ভালো মন্দ খোঁজখবর নে। আরে কত মেয়েরাই তো স্বামীকে কত সুন্দর করে পটায়, তুই ওকে একটু ভালোভাবে বল, একটু ভালোভাবে ওকে বলে একটু পটিয়ে নে। তখন আমি আর কোনো কিছুই বলতে পারলাম না। আমি বাবাকে বললাম, কি বলো বাবা এসব? উনি যদি, আমি ওনার বিবাহিত স্ত্রী, উনি যদি আমাকে নিজের করে আপন করে না নেয় আমি কি করব? দেখো বাবা, আমার এই সমস্ত বুনবান একদমই ভালো লাগতেছে না। এই সব কিছু তুমি করেছো। তখন আমার বাবা আমাকে বলতেছিল, আমি কি করব? যখন শুনলি যে জামাই দুবাই থাকে, গোল্ডের ব্যবসা করে, তখন তো তুই নিজেই পাগল হয়ে গিয়েছিলি। তুই তো বলেছিলি যে তোর স্বামী নাকি তোকে নিয়ে দুবাই যাবে। হ্যাঁ, তোর নাকি দুবাই নাকি স্বপ্নের সিটি, স্বপ্নের শহর, স্বপ্নের দেশ, সেখানে তুই যেতে চেয়েছিস। দেখ মা, এখন আমি কি করব? এখন বিয়ে হয়ে গেছে, এখন তো শ্বশুরবাড়ির লোকজন যেটা সিদ্ধান্ত নেয় তুই সেই দিকেই আগা। আমি আর এখন এখানে তো কিছু করতে পারবো না রে মা। আমি তখন বাবাকে বললাম, বাবা তুমি যদি এখন কোনো কিছু না করতে পারো তাহলে আমি এখন মরে যাব, এছাড়া আমার আর কোনো উপায় নেই। আমার মুখে এমন কথা শুনে সেও অনেকটা ভয় পেয়ে গেল। তখন বাবা বলতেছিল, হেই নীলিমা, তুই এটা কী বলতেছিস? হ্যাঁ, পাগলের মতো। আচ্ছা তুই এখন কী করতে চাচ্ছিস বলতো? তখন আমি বাবাকে বললাম, বাবা তোমার মনে আছে সেই পুরনো একদিনের কথা? ওই যে তুমি অফিস থেকে একটু রেগে আসছিলে, আমি যে সেদিন মায়ের শাড়িটা পরেছিলাম, তোমার বিছানা গুছগাছ করতেছিলাম, তখন তুমি মাকে ভেবে আমাকে পিছন থেকে এসে জড়িয়ে ধরেছিলে। আমি অনেকক্ষণ ধরে বলার চেষ্টা করতেছিলাম যে আমি নীলিমা, নীলিমা তোমার মেয়ে, কিন্তু বাবা তুমি মাকে ভেবে সেই যে আমাকে কত জুড়ে শক্ত করে জড়িয়ে ধরেছিলে, কোথায় হাত দিয়েছিলে, তোমার কি সেই কথাটা মনে আছে? হ্যাঁ, তাছাড়া তুমি আমাকে কতগুলো আদর করেছিলে, তোমাকে মনে পড়ে বাবা এই ঘটনাগুলো এখনো? আমার তো এই কথাগুলো এখন মনে পড়লে বড্ড বেশি হাসি পায়। তখন বাবা আমাকে বলতেছে, এইগুলো পুরনো কথা রে মা, এগুলো এখন সামনে এনে আর কি লাভ?
দেখ, এখন তোর বিয়ে হয়ে গেছে, পুরনো সেই সব কথা মনে করে আর কি লাভ। আর তার জন্য তো আমি খুব সেদিন লজ্জাও পেয়েছিলাম। হ্যাঁ, আসলে সেদিন আমার খুব মনে চাচ্ছিল তোমার মা আমাকে এখনো সুখী করতে পারে না। আমি তো সেদিন ভেবেছিলাম হয়তো তোমার মা আমার জন্য সেজে আছে, বিয়ের শাড়িটা পরে সে আমাকে সুখ দিবে বলে রেডি হয়ে আছে। কিন্তু তোমার মায়ের জায়গায় যে তুমি চলে আসছিলা, আমি তো একদমই বুঝতে পারি নাই। দেখ, সেই সমস্ত পুরনো কথা বাদ দাও। এখন তোমার বিয়ে হয়েছে, তোমার স্বামী আছে, সংসার আছে, এইগুলো নিয়ে ভাবো। তখন আমি বাবাকে বললাম, বাবা, তুমি এখন আমাকে সুখ দিবে, মায়ের অভাবটা এখন তুমি আমাকে দিয়ে পূরণ করবে, আর আমি আমার স্বামীর অভাবটা তোমাকে দিয়ে পূরণ করব। দেখো বাবা, যদি তুমি আমার স্বামীর অভাব পূরণ না করো, তাহলে কিন্তু আমি সত্যি সত্যি কিন্তু একটা অঘটন ঘটিয়ে ফেলবো। এই বাড়িতে আমি থাকবো কিনা আমি জানি না, আমি কোনো ছেলের সঙ্গে পালিয়ে যাব। এইভাবে আমি আর পারতেছি না বাবা। আমার এটা একটা দেহ, আমার একটা শরীর আছে, আমার সেই শরীরের একটা ক্ষুধা আছে। কিন্তু এইভাবে দিনের পর দিন আমি আর সহ্য করতে পারতেছি না। আমার স্বামী কি বুঝে না আমার চাহিদা? বাবা, আমি কালকেই তোমার বাড়িতে আসতেছি। তুমি যদি আমার চাহিদা পূরণ না করো, তাহলে বাবা, তুমি জানো আমি ফেসবুক চালাই, সেখানে আমার অনেক ফ্রেন্ড আছে এবং কত মানুষ আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে রাখছে। আমাকে রাজকন্যা, মহারানী, কত কিছু তারা বলে। আমার সঙ্গে প্রেম করতে চায়, পালিয়ে যেতে চায়। বাবা, আমি বিবাহিত, এইটা অনেকেই জেনে শুনেই আমাকে ভালোবাসতে চায় এবং তারা আমাকে কাছে পেতে চায়। তুমি যদি এখন আমার কথা মতো না চলো, তাহলে বাবা, আমি তোমার এই জামাইকে রেখে আমি কিন্তু যে কোনো ছেলের হাত ধরে আমি পালিয়ে যাব, এই তোমাকে বলে দিলাম। বাবা, সেদিন আমার মুখে এমন কথা শুনে সে তো রীতিমতো তেলে বেগুনে একেবারে পুরো বেজে যাচ্ছিল। তখন আমাকে বলতেছিল, আচ্ছা তুই এখন কি চাস বলতো সোজাসুজি করে। তখন আমি বললাম, ওই যে সেদিন তুমি মাকে ভেবে পিছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরেছিলে, ওইরকম একটা ভুল আবার হয়ে যাক না বাবা। দেখো, আমিও একটু শান্তি পেলাম, তুমিও একটু মায়ের অভাবটা আমাকে দিয়ে না হয় পূরণ করে নিলে। আমি কি মায়ের চাইতে কোনো অংশে কম নাকি? হ্যাঁ বাবা, বলো তো। তখন বাবা আমাকে বলতেছিল, না, তুই তো মায়ের থেকে কোনো অংশে কম না, বরং তুই তোর মায়ের চাইতে আরও অনেক বেশি সুন্দরী। তাহলে আমি বললাম, তাহলে বাবা তোমার সমস্যাটা কোথায় আমাকে মেনে নিতে? তখন বাবা আমাকে বলতেছিল, এটা হয় না রে মা, এটা হয় না। তখন আমি বাবাকে একদম চুপ করিয়ে দিলাম। আমি বললাম, আমি আর তোমার মুখে কোনো কিছু শুনতে চাই না, তুমি আমাকে দিবে কিনা বলো। বাবা আমার ওই মুখে সেদিন রাজি হয়ে পড়েছিল। তারপর বন্ধুরা, বাবা আমাকে বলতেছিল, ঠিক আছে, তুই আগে বাড়িতে আয়, তারপর দেখি কি করা যায়। আমি তখন বাবাকে বলেছিলাম, বাড়িতে গেলে কি করবে না করবে আমি অত কিছু বুঝি না, আমাকে এটা করতে হবে, শেষ করতে হবে, আমার এটা চাই চাই। এখন বাবা, তুমি বাড়িতে যাওয়ার পর আমার সঙ্গে যদি তালবাহানা করো, তাহলে কিন্তু আমি কোনো ছেলের হাত ধরে চলে যাব। তারপর বন্ধুরা, বাবা অনেক কষ্টে মিনতিতে এসে রাজি হলো, আমি তাকে রাজি করালাম। তো বন্ধুরা, এখন তোমরাই বলো, এরপর কি বাবার সঙ্গে আমার ওইরকম একটা কাজ করা কি ঠিক হবে? আসলে বন্ধুরা, যার সঙ্গে আমার বিয়ে হয়েছে সে দুবাইয়ের একজন বিখ্যাত বিজনেসম্যান। সে আসলে আমাকে একেবারেই সময় দেয় না। কিন্তু বন্ধুরা, এদিকে আমি একজন বিবাহিত নারী, কিন্তু আমি বিবাহের স্বাদকে, আমার স্বামীর স্নেহ, ভালোবাসা, আদর এখনো পর্যন্ত এর কোনো কিছুই আমি পাইনি। আমি দিনের পর দিন স্বামী থাকতেও আমি অনাহারে ভুগতেছি। এইটা যে আমার জন্য কতটা কষ্টসাধ্য তোমাদেরকে আমি সেইটা বলে বোঝাতে পারবো না। তো এখন তোমরাই বলো, আমি কি ঠিক কাজ করতে যাচ্ছি নাকি ভুল কোনো কাজ করতে যাচ্ছি?